সুরেশের ছেলে বরুণ কোথায়? আমি জানি না স্যার, 1 বছর হয়ে গেছে আমি ওখানে যাইনি। না সুরেশকে দেখেছি না ওর ছেলেকে। এই কেসে আমরা একের পর এক অভিনেতা দেখেছি। সত্যি সত্যি বলো, না হলে খুব মার খাবে। বিশ্বাস করুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। হিরো হয়েছো তুমি? হ্যাঁ, এই হিরোগিরি দেখিয়ে তুমি সুরেশের বউকে প্রেম জালে ফাঁসিয়েছিলে, তাই না? তারপর ধরম আর অমরের সাথে তাকে পাঠিয়ে দিয়েছিলে, কারণ তোমরা 20,000 টাকা সুরেশের থেকে হাতাতে চেয়েছিলে। যখন ও টাকাটা দিতে চায়নি, তুমি ওর 4 বছরের বাচ্চাকে অপহরণ করলে। এতটা গল্প তো আমরা জানি, বাকিটা বলো। আপনি সব কি বলছেন স্যার? আমি কেন কারোর স্ত্রীকে নিয়ে পালিয়ে আসবো? বেইমানি তো ওই সুরেশ করেছে। ও মানুষের নামে কলঙ্ক, ওই তো ওকে কেড়ে নিয়ে গেছে। রেখা তো আসলে আমার স্ত্রী স্যার। রেখাকে আমি কখনোই নিয়ে পালিয়ে যাইনি স্যার। কেউ নিজের স্ত্রীকে নিয়ে কেন পালিয়ে যাবে? শুধু আমার সঙ্গে ফিরে এসেছিল। আর সুরেশ আপনাকে যা কিছু বলেছে না স্যার, সমস্ত মিথ্যে কথা বলেছে স্যার আপনাকে। রেখা আসলে আমার স্ত্রী স্যার, রেখা আসলে আমার স্ত্রী। এই কেসটা তো পুরো ঘাটা দেখছি। তাই তো মনে হচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না, কার কথা বিশ্বাস করি কাকে না করি। সত্যি কথা বলি রাকেশ, একটা 4 বছরের বাচ্চার জীবনের প্রশ্ন বলেই আমি ঠান্ডা হয়ে রয়েছি। যদি ওই 4 বছরের বাচ্চাটার জীবনের ঝুঁকি না থাকতো, হারিয়ে না যেত, একটা চামড়া তুলে সত্যিটাকে আমি বার করতাম। স্যার, এই বাচ্চাটার সাথে সাথে এই কেসটার সত্যতাকেও খুঁজতে হবে। হতে পারে এও সত্যি বলছে। থানা নিয়ে চলো কে, নিয়ে চলো কে, চল। আমি সত্যি কথাই বলছি স্যার, রেখা আমার স্ত্রী স্যার। অনেক বছর আগে আমাদের বিয়ে হয়েছে, ছোটবেলায়। রেখাকার স্ত্রী সেটা আমরা পরে জানবো, সেটা আমাদের কাজ। তুমি এটা বলো, বরুণ কোথায়? ধরম আর অমর ওকে কোথায় লুকিয়ে রেখেছে? স্যার গত 6 মাস হয়ে গেছে, আমি আর ওদের দেখিনি। যবে থেকে ওরা আমাদের গ্রামে এসে আমার স্ত্রী রেখা আর বরুণকে কেড়ে নিয়ে গিয়েছিল, ওই শয়তান সুরেশের কথায়। বরুণ কার ছেলে? একটা কথা মনে রাখবে, যতক্ষণ চুপ করে থাকবে তার দ্বিগুণ তুমি চিৎকার করে কাঁদবে। কারণ বরুণকে তো আমরা খুঁজে বার করবই, আর প্রত্যেকের হাড় জড়ো করে দেব। স্যার, এটাই সত্যি যে বরুণ আমার ছেলে, রেখা ওর মা আর আমি রেখার স্বামী। আপনি কি বিশেষ টিপ্পণী দেবেন? আপনি বলুন, কার স্ত্রী আপনি? বরুণ কার ছেলে? স্যার, বরুণের সামনে খুব বিপদ। ধরম আর অমর ওর সাথে যা ইচ্ছা করতে পারে। আমি আপনার সামনে হাত জোড় করছি, এসব বিয়ে শাদীর কথা আমরা পরেও আলোচনা করতে পারি। আগে বরুণের জীবন বাঁচান। স্যার, এই ধরম আর অমরের সব ব্যাপারে খোঁজ নিয়েছি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। ইউপির সমস্ত থানাতে খোঁজ নিয়ে দেখেছি, পুরো দিল্লি খুঁজে দেখেছি, কিন্তু এদের নাম কোথাও পেলাম না। এই রাজেন আর সুরেশ, এদের দুজনের কি রিপোর্ট? একই রকম স্যার, কোনো রেকর্ড নেই। 4 বছরের বাচ্চা 3 দিন হয়ে গেছে নিখোঁজ। স্যার, বাচ্চাটা কি নাগলে? দুজনের উপর সন্দেহ আছে, ধরম আর তার শালা। দুজনেরই বয়স 20-25-এর মধ্যে। স্যার, এদের নাম তো কখনো শুনিনি। আমিও শুনিনি, কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাই খুঁজতে অসুবিধা হচ্ছে। স্যার, কাজটা যদি সহজ হতো তাহলে আমাদের কেন কাজে লাগাতেন? আপনি টেনশন নেবেন না স্যার, আমরা ঠিক খুঁজে বার করবো, সারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন। হতে পারে ইউপির দিকে গেছে, নিজেদের রেডার অন করে রাখো। স্যার, আমাদের কিছু সাগরেত আছে, ওখানকার পুলিশদের সাহায্য করে, আমরা ওদের টাচে থাকবো স্যার। একবার বাচ্চাটাকে পেয়ে যাই, তারপর সারাদের ছাল ছাড়াবো। ঠিক আছে, যাও। ঠিক আছে স্যার। সালাম, চলো।
স্যার, রাজেন সেই একই কথা বারবার বলছে। রেখা ওরই বউ, আর সুরেশ তাকে কেড়ে নিয়েছে। আর ও এটাও বলছে যে বরুণের কিডন্যাপিং এর ব্যাপারেও কিছুই জানে না। আমার তো এই রাজেন আর সুরেশ দুজনের গল্পই মিথ্যে আর বানানো মনে হচ্ছে। স্যার, আমি রেখার মা বাবার খোঁজ নিয়েছি। ওরাও ইউপির গ্রাম সরিকেই থাকে। ওদের সঙ্গেও কথা বলা যাক। করে নেওয়া যাক, দেখা যাক তারা কি নতুন গল্প বলেন। গল্প কে বানাচ্ছিল আর সত্যি বা কে বলছিল? সত্যির খোঁজে পুলিশের সামনে একের পর এক অন্ধকার রাস্তা আর তেড়া বেঁকা গলি আসছিল, কিন্তু সবচেয়ে দরকারি আর সবচেয়ে আর্জেন্ট ব্যাপার ছিল 4 বছরের বরুণকে খুঁজে বার করা, যেই নিষ্পাপ বাচ্চাটার এই পুরো ড্রামাটার সঙ্গে কোনো লেনদেন ছিল না। ধরম আর অমরকে পুলিশ তখনও ধরতে পারেনি, কিন্তু তার মধ্যেই পুলিশের হাতে আসে আরো একটা গল্প, এবার রাজেন আর রেখার বাড়ি থেকে। এখন এটা জানার ছিল যে এই গল্পে কতটা সত্যি ছিল আর কতটা মিথ্যে। সত্য আর মিথ্যার বিচার আমরা গরিব লোক কি করে করব? আমাদের জীবন ভালোই কাটছিল গ্রামে, রাজেন শহরে গেল আর সবকিছু নষ্ট হয়ে গেল। দেখুন, আমরা শুধু সত্যিটাই জানতে এসেছি, বাকি কোনো কথা আমাদের জানার দরকার নেই। একটা 4 বছরের বাচ্চার জীবন বিপন্ন, কারোর মাথা ব্যথা নেই, সবাই নিজেকে প্রমাণ করতে ব্যস্ত। আপনি বলুন, রেখা কি আপনারই মেয়ে? হ্যাঁ স্যার, রেখাকে আমি জন্ম দিয়েছি আর বরুণকে রেখা। এটাই সত্যি, আমি মিথ্যে বলছি না স্যার। কিন্তু কিন্তু কি? বেহায়াপনার সীমা পার করে দিয়েছিল স্যার। মানে? ওই শহর তো আমার মেন মাথা খারাপ করে দিয়েছিল স্যার। আমাদের মেয়ে রেখা রাজনের স্ত্রী। বরুণ কার ছেলে? বাবাকে ওর? বাবা, শহরে ঠিকঠাক চলছে তো? তোমার কাজকর্ম, থাকার জায়গা সব ব্যবস্থা করেছো তো? আপনি একদম চিন্তা করবেন না বাবা, রেখার কোনো অসুবিধা হবে না। বাবা, তুমি ওখানে কি কাজ করো? দেখো, মেয়ের বাবা না, জানতে ইচ্ছে করে। আমার কথায় কিছু মনে করো না। মনে করার কোনো প্রশ্নই ওঠে না বাবা। আমি মার্বেল অর্থাৎ শ্বেত পাথরের কাজ করি, ওই কাটাই পালিশ করা এইসব আর কি। 3 বছর ধরে করছি, রোজগারও ঠিকঠাকই হয়। একটা ঘর নিয়েছি ওখানে, আর আমার মালিক আমাকে খুব ভালোবাসেন। আমার কাজ ওনার ভালো লাগে। দেখো বাবা, তোমরা যেখানেই থাকো সুখে থাকো, ভগবানের কাছে এই কামনা করি। আর হ্যাঁ বাবা, যদি রেখা কোনো ভুল করে ফেলে তাহলে ওকে ক্ষমা করে দিও। ছ বছর আগে বিয়ে হয়েছিল আমার রেখার। এই বাড়ি থেকেই ওর বিয়ে হয়েছিল, আর তারপর ও রাজেনের সাথে দিল্লি চলে যায়। রাজেন আর রেখার বিয়ে ছোটবেলাতেই দিয়ে দিয়েছিলাম। বিয়ের পর সেই যে দিল্লি গেল, তারপর 5 বছর হয়ে গেল ওর মুখ দেখতে পাইনি। রাজেন আর গ্রামে ফিরে আসেনি স্যার, ওরা দুজন ওখানেই থেকে গিয়েছিল। কিন্তু গত বছর রাজেন হঠাৎ গ্রামে ফিরে আসে, তাও একা। বাবা রাজেন, এতদিন বাদে, আর আমাদের বৌমা রেখা কোথায়? তোকে ছেড়ে দিয়েছে? তার মানেটা কি? তুই ওকে যেতে দিলি কেন? বাবা, আমার কিচ্ছু করার ছিল না। দেখ বাবা, আমাদের দুঃখ আমরা বুঝে নেব,
তুই আগে নিজেরটা বোঝ। সারা গ্রাম তোকে নপুংসক বলবে, থুতু দেবে আমাদেরকে। তো আমি কি করতাম? দিন রাত্রি পরিশ্রম করছিলাম ওখানে, 2 পয়সা জমাচ্ছিলাম, রেখার প্রত্যেকটা প্রয়োজন মেটাচ্ছিলাম। জানি না কিসের লোভে পড়েছিল যে আমার আড়ালে পরপুরুষের সঙ্গে। আরে রাজেন, হ্যাঁ বলুন। কখন ফিরলে? আমি কাল রাতেই ফিরেছি। বউকে সাথে করে এনেছো তো? হ্যাঁ। আরে বাহ, এবার তো দারুণ মজা। রোজ রোজ ভালো ভালো বউয়ের হাতের রান্না খাবে। হ্যাঁ, মাঝে মধ্যে আমাদেরও 2-1 দিন নেমন্তন্ন করো। অনেক বছর হলো ঘরে তৈরি রান্না খাইনি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আরে বাহ, অসাধারণ রান্না। কি নাম বললে? রেখা। দারুণ। শুনেছি খুব ছোটবেলা তোমাদের বিয়ে হয়েছিল। কি এমন দেখলে আমাদের রাজেনের ভেতর? সে তো মা বাবা পছন্দ করেছিল। খুবই ভালো করেছেন তারা। আর আমার কথা ধরো রাজেন, সারা পরিবার সামলাতে গিয়ে, সবার বিয়ে দিতে গিয়ে আমার নিজেরই বিয়ে করা হয়নি। সব কেন বলছেন? ছেলেদের কি আর বিয়ের কোনো বয়স হয় নাকি? আপনি এত লোকের এত উপকার করেছেন, আপনার কপালে একদম ভালো মেয়ে জুটবে। আর দেখবেন খুব সুন্দরই হবে। আচ্ছা, তাহলে আমার জন্য জোগাড় করো এরকম রেখার মতো একজন বউ, আমিও বিয়ে করে নেব। আমি দিনরাত পরিশ্রম করছিলাম, আমি রেখার জন্য কিছু করতে চেয়েছিলাম, কিন্তু ও আমার আড়ালে, আমার মালিক সুরেশ, যাকে আমি ভালো মানুষ বলে জানতাম, ও প্রত্যেক দিন আমার জীবনটা ছারখার করে দিচ্ছিল। আর আমি এটা ভাবতেও পারিনি যে আমার নিজের স্ত্রী রেখাও ওর এই কাজে ওকে সব দিক থেকে সমর্থন করছিল। আমার চোখের আড়ালে প্রত্যেক দিন আমার বিশ্বাসকে খুন করা হচ্ছিল, গলা টেপা হচ্ছিল আমার ভালোবাসার। আর আমি দিন রাত বোকার মতো সেই ভালোবাসার জন্যই কাজ করে যাচ্ছিলাম। বিন্দু বিসর্গ বুঝতে পারিনি, আমি তো একেবারে অন্ধ হয়েছিলাম। আমি যখন সামনে থাকতাম, রেখা আমার সঙ্গে অভিনয় করত, এমন একটা ভাব দেখাতো যে আমি যেন ওর জন্য সবকিছু। কিন্তু বাবা, একদিন আমি বাস্তবটাকে জানতে পারলাম। সবকিছু শেষ হয়ে যাওয়ার পর আমি বসে ভাবছিলাম যে রেখা কোথায় যেতে পারে। শুনে খুব অদ্ভুত লাগলো যখন জানতে পারলাম ও সুরেশবাবুর সঙ্গে গেছে। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এত রাতে আমার স্ত্রী রেখা সুরেশবাবুর বাড়িতে কি করছে। সুরেশবাবু, রেখা এসেছে এখানে? হ্যাঁ। রেখা, সব কি বলছো তুমি? রাজেন, শান্ত হও। ওর সিদ্ধান্ত নিয়েছে তোমায় ছেড়ে আমার সাথে থাকবে। ওর সম্মান করো। সুরেশবাবু, ও কোনো কর্মী নয় যে ছেড়ে চলে যাবে। আমি ওকে বিয়ে করেছি। আরে তোমাদের বিয়ে কোনো বিয়ে ছিল নাকি? ছোটবেলা পুতুলের মতোই তোমাদের দুজনকে বিয়ের পিড়িতে বসিয়ে দিয়েছিল। ওটা কি বিয়ে বলে নাকি? ওর সিদ্ধান্ত কেউ জানতে চেয়েছিল? এখনো সময় এসেছে সিদ্ধান্ত নেওয়ার। ও সিদ্ধান্ত নিয়েছে আমার সাথে থাকার। সুরেশবাবু, এটা কিন্তু আপনি আমার সঙ্গে ঠিক করছেন না। আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনি কেন বুঝতে পারছেন না? ও আমার স্ত্রী। ও স্ত্রী তোমার কোনোদিনও ছিল না। ওকে স্ত্রী আমি বানিয়েছি। ও আমার বাচ্চার মা হতে চলেছে, বুঝেছ? যে মানুষের জন্য আমি দিনরাত খেটেছিলাম, তার প্রতিদানে আমি এটাই পেলাম। আমার সবকিছু শেষ হয়ে গেল। আমি শুনেছি রেখার একটা ছেলে হয়েছে। ওটা ওই সুরেশবাবুর বাচ্চা। আমি কোন মুখে ফিরে আসতাম বাবা? আমি ভেঙে পড়েছিলাম। ভাই, যা হয়েছে ভালো হয়নি, কিন্তু ভাই আমাদের জীবনটা এরকমই। এবার ভুলে যাও ওকে,
আর পরের কথা ভাবো। হ্যাঁ ভাই রাজেন, দেখো যদি রেখা বৌদির বাচ্চা না হতো তাহলে তাকে ফিরিয়ে আনা সম্ভব ছিল, কিছু একটা করা যেত। কিন্তু এখন তো কোনো চান্সই নেই ভাই। ধরম ঠিকই বলছে, ভুলে যাও ওকে। দেখ ভাই রাজেন, তোর অবস্থা এখন খুব একটা ভালো না, আর হাতে কোনো কাজও নেই। আমার কথা শোন, সোজা গ্রামে চলে যা, আর কয়েক মাস থাক ওখানে, আর নিজেকে সামলা। হ্যাঁ, আর তারপর ভাব যে ভবিষ্যতে কি করবি, বুঝলি? বাবা, আমি একেবারে হেরে গেছি। আমার আর ফিরে যাওয়ার মতো সাহস নেই। আরে পাগল হয়ে গেছিস নাকি? এভাবে কেউ হেরে যায়? বৌমা তোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের মুখে চুনকালি মাখিয়েছে। ও তোর কাছে অপরাধী শুনে রাখ। সবকিছু তো এমনিতে মেনে নেওয়া যাবে না, কিছুতেই মেনে নেওয়া যাবে না। রাজেন, এসব কি বলছো তুমি? রেখার 3 বছরের বাচ্চা আছে, আর সেটা তোমার নয়। বেআই মশাই অনর্থ হয়ে গেছে। 7 পাক ঘুরেছিল অগ্নিকে সাক্ষী করে, আর বৌমা তাতে জল ঢেলে দিয়েছে, সবকিছু শেষ করে দিয়েছে। আমাদের গালে চড় মেরেছে, আর আমাদের ছেলেকে শেষ করে দিয়েছে। বেআই মশাই, আমার মেয়ে যদি ভুল করে থাকে তাহলে ওকেই সেই ভুলটা শোধরাতে হবে। রেখা রাজেনের স্ত্রী, চিরদিনই তাই থাকবে। স্যার, রেখার এই ব্যবহারে পুরো গ্রামে আত্মীয়দের কাছে আমার মাথা লজ্জায় হিট করে দিয়েছে স্যার। সেই কারণে আমি সোজা শহরে যাই আর ওকে গ্রামে ফিরিয়ে আনি। রাজেন রেখাকে জোর করে নিয়ে আসেনি, ও তো নিজের স্ত্রীকে ফিরিয়ে নিয়ে এসেছিল। বরুণ সুরেশের ছেলে? হ্যাঁ স্যার, কিন্তু আমরা বরুণকে রাজেনের ছেলে হিসেবেই মেনে নিয়েছিলাম। আর যাই হোক না কেন, ও তো আমার মেয়েরই সন্তান। আমরা গ্রামে কাউকে জানতে দিইনি স্যার যে শহরে কি কাণ্ড ঘটেছিল। গ্রামের সবাই জানে যে বরুণ রাজেনেরই ছেলে। তারপরও নিজের ভুলটা বুঝতে পেরেছিল। তারপর থেকে ও এখানে খুব ভালোভাবেই ছিল। তারপর ওই সুরেশ 2টো ছেলেকে এখানে পাঠায়, ওই ধরম আর অমরকে। চলো দাদা, চলো চলো তাড়াতাড়ি চলো। 6 মাস ঠিকঠাক থাকার পর ফের একবার রেখা আমাদের মুখে চুনকালি মাখিয়ে চলে গেল। তারপর তো আমাদের বলার আর কিছু রইল না, কোনো উপায় ছিল না স্যার। আমরা সত্যি বলছি, বরুণের অপহরণের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ স্যার, এই সমস্ত নাটক ওই সুরেশেরই। ওই হয়তো আমার মেয়ের সাথে কিছু করেছিল আর নিজের দোষটা অন্যের ঘরে চাপাতে চাইছে। ওর কোনো বিশ্বাস নেই স্যার। রেখা আর রাজেনের বাল্য বিবাহ হয়েছিল, কিন্তু রেখা যখন সাবালিকা হয় তখন সে নিজের ইচ্ছায় সুরেশকে বাছে, যার কাছে রাজেন কাজ করত। সুরেশ আর রেখার সন্তান হয়, যে বাচ্চাটির নাম বরুণ, আর যে এখন নিখোঁজ রয়েছে। সুরেশ পুলিশকে বলে যে রাজেন তার চোখের আড়ালে তার স্ত্রীর সঙ্গে অ্যাফেয়ার করে, যেখানে বাস্তবটা একেবারে উল্টো ছিল। পুলিশের অনেকগুলো প্রশ্নের উত্তর খোঁজাচ্ছিল, কিন্তু এই প্রশ্নের চেয়েও বড় ছিল বরুণকে বাঁচানো। কোথায় ছিল এই 4 বছরের বাচ্চাটা? কোথায় ছিল ধরম আর অমর? এতেও কি কোনো স্টোরি ছিল? মিথ্যে বলার তো কোনো প্রশ্নই ওঠে না স্যার। আমার ছেলে বরুণ সত্যি নিখোঁজ, আর এটা ধরম আর অমরই করেছে স্যার। 1 নম্বরের মিথ্যাবাদী তুমি। তোমাকে বিশ্বাস করার মতো আমাদের কাছে আর কোনো জায়গাই নেই। তুমি ওদের দুজনকে ব্যবহার করেছো রেখা নিজের ছেলেকে ওদের ওখান থেকে ফিরিয়ে আনার জন্য, যেখানে রাজেনের স্ত্রী। রাজেনের স্ত্রী কি করে হতে পারে স্যার? বাল্য বিবাহ কি কোনো বিবাহ? আইনও এটাকে মানে না স্যার। বরুণ আমার ছেলে আর রেখা ওর মা, এটাই সত্যি স্যার। তুমি রাজেনের সাথে বিশ্বাসঘাতকতা করেছো, বেইমানি করেছো তার সাথে। আমি শুধু এইটুকুই জানি স্যার যে রেখাকে আমি ভালোবাসি আর রেখাও আমাকে ভালোবাসে স্যার। চাইলে আপনি রেখাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, আমি রেখাকে বিয়ে করিনি কারণ রাজেনের সাথে ওর ডিভোর্স হয়নি।
কিন্তু রাজেন আর ওর বিয়েটাও তো বৈধ নয়। বরুণের শরীরে আমার রক্ত, ও আমার সন্তান, আমি ওকে মানুষ করেছি। শুধু আমি ওই 20,000 টাকা যেটা আমি দেব বলেছিলাম সেটা দিতে পারিনি, কিন্তু তার দাম আমার ছেলেকে কেন দিতে হবে? তুমি পাঠিয়েছিলে ওদের দুজনকে রাজেনের কাছ থেকে একে আর তোমার ছেলেকে আনতে। ওদের এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের জন্য তুমিই দায়ী। স্যার, আমি মানছি আমার ভুল হয়ে গেছে, আমি ওদের পাওনা মিটিয়ে দেব, কিন্তু আমার ভুলের শাস্তি আমার ছেলেকে কেন পেতে হবে? স্যার, ওরা বরুণের সাথে কিছু করতে পারে, আপনি আমার ছেলেকে বাঁচান স্যার। হ্যাঁ মুকেশ, বল। স্যার, পুরো 2 দিন ধরে আতিপাতি করে খুঁজেছি, আর তারপরেই এই খবরটা পেয়েছি। তাড়াতাড়ি বল, কি খবর? স্যার, এই গাজিয়াবাদে একটা গেস্ট হাউস আছে যেখানে 2টো লোক একটা বাচ্চাকে নিয়ে আছে। খোঁজ নে ওই বাচ্চাটা বরুণ কিনা। না স্যার, এতটা রিস্ক তো নিতে পারিনি যে ফটোটা বার করে মুখটা মিলিয়ে দেখবো। কোনো ব্যাপার না। কি গেস্ট হাউসের নাম? নুরানি গেস্ট হাউস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, গাজিয়াবাদে নুরানি গেস্ট হাউস। পাক্কা বলতে পারছে না ওরা কিনা, কিন্তু হতে পারে। নুরানি গেস্ট হাউস। আগে হুজুর, এই সেই বাচ্চা। কখনো এরকম মনে হয়নি কেউ ওকে জোর জবরদস্তি তুলে এনেছে। রুম নাম্বার কত? আসুন স্যার। বাবা, তুমি তোমার মায়ের কাছে যাবে? হ্যাঁ। চলো। আমার মনে হয় ওখানে গিয়ে একবার দেখা উচিত। স্যার, ওরা 4 দিন আগে এখানে এসেছে, আর এই বাচ্চার সঙ্গে আরো 2জন লোক আছে। আগে হ্যাঁ স্যার, এরাই। সকালে বাচ্চাটাকে জল খাবার খাইয়ে এরা কোথায় চলে যায়, বিকেল বেলায় ফিরে আসে। বাচ্চাটা সারা দিন ঘরের মধ্যে থাকে, নিজের সাথে খেলে, ঘোরে, আনন্দে থাকে। আমাদের সঙ্গে তো খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছে। বরুণ নাম বাচ্চাটা। আপনার কোনোদিন সন্দেহ হয়নি যে এরা এই বাচ্চাটাকে অপহরণ করে এনেছে? সত্যি কথা বলতে কি না, হয়নি। বাচ্চাটা এতটাই খুশি আর আনন্দে ছিল, আর ওই 2টো লোকের সঙ্গে এত ভালো সম্পর্ক ছিল যে দেখে মনে হতো যে একজন ওর বাবা আর একজন ওর কোনো আত্মীয় বা কোনো বন্ধু। স্যার, এই বরুণ বলছে ধরম আর অমর এর সঙ্গে ভালো ব্যবহার করেছে। তাহলে সত্যিটা কি? কিচ্ছু বুঝতে পারছি না। একটা কাজ করো, তুমি 2জন কনস্টেবলের সাথে এখানেই থাকো। এই 2জন আসলেই ধরে নেবে, সোজা আমার কাছে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। ধরম, অমর, এতগুলো গল্পের পর মনে হচ্ছিল যে এরপর নিশ্চয়ই আবার কোনো বড়সড় টুইস্ট আসতে চলেছে, কিন্তু না। হ্যাঁ, এই কথাটা সত্যি স্যার, যে আমরা বরুণকে সঙ্গে নিয়ে গেছিলাম। স্যার, বিশ্বাস করুন, আমরা এই বাচ্চাটাকে একদম কষ্ট দিইনি, একদম নিজের বাচ্চার মতো ভালোবেসেছি। স্যার, বাচ্চাটার সঙ্গে কোনো শত্রুতা নেই, আমরা তো সবসময় ওকে ভালোই বেসেছি। আমাদের ঝামেলা তো এই সুরেশের সঙ্গে স্যার। আমাদের টাকা দেবে বলে কথা রাখেনি সালা। আমরা রাজেনের বন্ধু, আমরা জানতাম যে রাজেনের বউ রেখা ওকে ছেড়ে চলে গেছে আর সুরেশের সঙ্গে থাকছে, কিন্তু যখন রাজেন রেখাকে নিয়ে আবার গ্রামে ফিরল, তখন আমরা ভাবলাম যে সুরেশকে সাহায্য করা যাক, বন্ধু ভেবে। আর স্যার, আমাদের সত্যি এটা মনে হয়েছিল যে
রাজেন, ওর মা বাবা আর রেখার মা বাবা এসব ঠিক করছে না। রেখা সুরেশের বাচ্চার মা ছিল, এরা কয়েক বছর ধরে একটা পরিবারের মতো ছিল, আর এই অবস্থায় ওদের আলাদা করা একদম ঠিক মনে হয়নি। আপনি বলুন স্যার, একটা বাচ্চাকে তার বাবার থেকে কিভাবে আলাদা করা যেতে পারে? আমরা গ্রামে বহুদিন ধরে থেকেছি রেখা আর বরুণকে ওখান থেকে নিয়ে আসার জন্য, আর সেই জন্য আমাদের অনেক টাকা খরচা হয়ে গেছিল। আমরা এই লোকটার জন্য এত কিছু করলাম, কিন্তু এ শালা এত স্বার্থপর যে নিজের কথাও রাখে না। স্যার, ওর কাছ থেকে আমাদের টাকা আদায় করার আর কোনো রাস্তাই ছিল না। আমরা মানছি স্যার যে আমরা ভুল করেছি, কিন্তু এই যে ভুলটা করেছে তার জন্য কি শাস্তি দেওয়া যায় সেটা আমরা বুঝতে পারিনি স্যার। তোমাদের উদ্দেশ্য কি ছিল সেটা আমার জানার দরকার নেই। বাচ্চা তোমাদের কাছ থেকে পাওয়া গেছে, তোমরা আইন ভেঙেছ, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। চলো চলো যাও। সুরেশ, আমি কোনো বিচারক নই, এটা বিচার করব যে রেখা কার স্ত্রী। ইনফ্যাক্ট এ তোমার আর রাজেনের মধ্যে আদৌ কারো স্ত্রী কিনা। কিন্তু একে পাবার জন্য তুমি যে কাজটা করেছো, আমাদের মিথ্যে বলেছো, বিপথে চালিত করেছো, এটার মধ্যে কোনো সন্দেহ নেই তুমি ভুল করেছো। তোমাকে আইনের সাজা দেবে। আমি মানছি স্যার, আমি ভুল করেছি। আমি একটা মিথ্যে ঢাকতে গিয়ে জানি না কত কত মিথ্যে কথা বলেছি। আমি যা কিছু করেছি তা আমার বউ বাচ্চার মুখের দিকে চেয়ে করেছি। আমি ওদের খুব ভালোবাসি। রাজিন, তুমি নির্দোষ, তুমি কোনো অন্যায় করনি। হয়তো তোমার বাবা মা তোমার বাল্যবিবাহ দিয়ে অন্যায়টা করেছেন, কিন্তু বাস্তব এখন এটাই যে আজ রেখা সুরেশের স্ত্রী, ও ওর কাছেই থাকতে চায়, ও তাকে ভালোবাসে। এ কথা ও নিজে আমাদের সামনে বলেছে। আমি শুধু একটাই কথা বলতে চাই, তুমি এটা ভাগ্যের পরিহাস বলে এটাকেই মেনে নাও এবং ভবিষ্যতের কথা ভাবো। এটা তোমার পৌরুষত্বের কোনো কলঙ্ক নয়, এটা গাল বাড়িয়ে চড় খাওয়াও নয়। সত্যি বলতে কি রাজেন, ভালোবাসায় জোর খাটে না। একজন মানুষ মনে করে যে সাময়িক একটা সে ভুল করেছে, আর সেটাকে লুকাবার জন্য সে মিথ্যের জাল বুনতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সেই জালের মধ্যে থেকে সত্যিটা বেরিয়ে আসে। কিন্তু এই কেস থেকে আরো একটা সত্যি সামনে আসে, আর সেটা সবচেয়ে চিন্তার বিষয়, আর সেটা হলো বাল্য বিবাহের প্রথা। এই শতাব্দী প্রাচীন আর নিম্নমানের প্রথা আমাদের দেশে নিষিদ্ধ, আইনত অপরাধ। কিন্তু আরো একটা রূঢ় সত্য হলো যে আমাদের দেশের সাংবিধানিক আইন ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার মতো এরকম অনেক আদালত রয়েছে যেগুলো আমাদের গ্রামে চালু আছে, আর এদের জন্যেই আজকের দিনেও বাল্য বিবাহের প্রচলন আছে। এই কেসে রেখাকে বিশ্বাসঘাতক বা প্রতারক বলাটা খুবই সহজ। কিছু লোক বলবেন যে সে রাজেনের মতো ভালো মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর রাজেন সত্যি একজন ভালো মানুষ। কিন্তু রেখার কি কোনো অধিকার নেই? তার সাথে কি অন্যায় হয়নি? কেউ তো ওর ইচ্ছার কথা ভেবেই দেখেনি। ওকে এমন একটা বয়সে বিয়ের বন্ধনে আবদ্ধ করা হয়েছিল যখন ও সম্পর্কের মানেই বুঝত না, যেটা কিনা মানুষের অধিকারের বিরুদ্ধে। ক্রাইম পেট্রোলের মঞ্চ থেকে আমরা বাল্য বিবাহের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানাচ্ছি। আজকের এই কেসটায় পীড়িত রেখা বাল্য বিবাহের বিরুদ্ধে একটা পদক্ষেপ নেয়। আমরা আশা করছি যে বাল্যবিবাহের শিকার স্বামী আর স্ত্রী এগিয়ে এসে এই সম্পর্ককে অস্বীকার করুন আর এই প্রথাকে শেষ করতে অংশগ্রহণ করুন। আগামী এপিসোডগুলিতে আমরা এরকম অনেক কেস দেখাবো যেখানে খাপ আর পিছিয়ে পড়া পঞ্চায়েতের এই ধরনের ফতোয়ার বিরোধিতা করা হয়েছে, যেখানে যুব সমাজ সময়ের সঙ্গে হেঁটে আমাদের দেশের সংবিধানকে মজবুত করছে। এই লড়াইটা কোনো অ্যাঙ্গেল থেকেই সহজ নয়। এই লড়াইটা দুটো ভারতের মধ্যে লড়াই। একটা সেই ভারত যেটা সংবিধানকে সবার উপরে রেখে একটা প্রগতিশীল আর উদার সমাজের কল্পনা করে, আর একটা সেই ভারত যেখানে জাতপাতের ঠিকাদাররা ভোট ব্যাংক পলিসিকে নিজেদের হাতিয়ার বানিয়ে পিছিয়ে যাওয়াটাকেই উদ্বুদ্ধ করতে সম্পূর্ণ শক্তি লাগিয়ে দেয়। সময় এসে গিয়েছে যে আমাদের সমাজের এই পিছিয়ে পড়া প্রথাগুলির বিরুদ্ধে এদের অবৈধ স্বীকার করে নেওয়া আমাদের পার্লামেন্ট আর আদালত কঠোর কোনো পদক্ষেপ নিক, আর এদের সিদ্ধান্তকে আদালতের অবমাননা বা কন্টেম্প্ট অফ কোর্ট ঘোষণা করুক। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল দস্তকের আরো একটা এপিসোডে।